50 সালের জুনে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। 1953 সালের জুলাইতে সেই যুদ্ধ শেষ হওয়ার মাধ্যমে দুই কোরিয়া ভাগ হয়ে যায়। দুই পক্ষ মিলিয়ে প্রায় 30 লাখ মানুষের মৃত্যু হয়। শিল্প কারখানার অস্তিত্ব বিলীন হয়ে যায়। অবকাঠামো প্রায় মাটির সঙ্গে মিশে যায়। উত্তর কোরিয়ার নেতা তখন কিম ইল সাং, যিনি কিম জং উনের দাদা। কিম ইল সাং সেনাবাহিনীকে শক্তিশালী করতে শুরু করেন। এ সময় উত্তর কোরিয়ার প্রধান দুই মিত্র ছিল চীন ও সোভিয়েত ইউনিয়ন। তবে চীন ও সোভিয়েতের সাহায্যে কিম ইল সাং খনি থেকে কয়লা ও লোহা উত্তোলন, ইস্পাত এবং বিদ্যুৎ উৎপাদনে দক্ষিণ কোরিয়াকে অনেক পেছনে ফেলে দেয়। তিনি স্বনির্ভর হওয়াতে বিশ্বাসী ছিলেন। তিনি চেয়েছিলেন উত্তর কোরিয়া যেন মস্কো ও বেজিংয়ের হাতের পুতুল না হয়ে নিজের পায়ে দাঁড়ায়। 1963 সালে সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়াকে একটি ছোট্ট পারমাণবিক গবেষণা রিয়েক্টর উপহার দিয়েছিল। এটি ছিল মূলত বৈজ্ঞানিক গবেষণার জন্য। কিন্তু কিম ইল সাং এবং তার পুত্র কিম জং ইল একে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের পরিকল্পনা করেন। ততদিনে দেশটির সেনাবাহিনী শক্তিশালী হতে শুরু করেছে। 1968 সালে উত্তর কোরিয়া মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস পাবেলো আটক করে এবং তাদের ক্রুদের বন্দী করে। এটি ছিল আমেরিকার জন্য এক বিশাল অপমান এবং উত্তর কোরিয়ার সামরিক শক্তির আস্ফলন। 1970 সালের পর কিমের দাদা কিম ইল সাং নিজেকে দেবতা ভাবতে শুরু করেন। সারা দেশে তার মূর্তি বসানো হয়। প্রতিটি বাড়িতে তার ছবি আঁকা বাধ্যতামূলক করা হয়। 1974 সালে কিম ইল সাং গোপনে তার পুত্র কিম জং ইলকে তথা কিম জং উনের বাবাকে উত্তরাধিকার মনোনীত করেন। 1980-এর দশকে দক্ষিণ কোরিয়া যখন আধুনিক গণতন্ত্র এবং বিশ্ববাজারে স্যামসাং ও হুয়ের মতো কোম্পানি দিয়ে রাজত্ব শুরু করে, উত্তর কোরিয়া তখন ভুলভাল ও ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিতে থাকে। এরই অংশ হিসেবে 1987 সালে দক্ষিণ কোরিয়ার সিওল অলিম্পিক ভণ্ডুল করার উদ্দেশ্যে উত্তর কোরিয়ার এজেন্টরা দক্ষিণ কোরীয় যাত্রীবাহী বিমান KAL-858-এ বোমা হামলা চালিয়ে 115 জন মানুষকে মেরে ফেলে। এসব কাজের মাধ্যমে নর্থ কোরিয়ার কোনো লাভ না হলেও শত্রু সংখ্যা বাড়ছিল। তবে একটা কাজের কাজ করেছিল। মনে আছে রাশিয়ার কাছ থেকে উপহার পাওয়া সে পারমাণবিক গবেষণা রিয়েক্টরের কথা? উত্তর কোরিয়ার মাথায় তখন যে পরমাণু শক্তির ভূত চেপেছিল তা বের হয়নি। তাই হাজার উত্তর কোরীয় বিজ্ঞানীকে রাশিয়ায় পাঠিয়ে পারমাণবিক পদার্থবিজ্ঞানে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে উত্তর কোরিয়া নিজস্ব ক্ষমতায় 5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রিয়েক্টর তৈরি করে ফেলে, যা থেকে অস্ত্র তৈরি করার জন্য প্লুটোনিয়াম বের করা সম্ভব ছিল। এবার আসে 1990-এর দশক। এই সময়টায় নর্থ কোরিয়া কঠিন দুর্দশায় পড়ে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে উত্তর কোরিয়ার সব সাহায্য বন্ধ হয়ে যায়। চীনও তখন বন্ধুত্ব ভুলে যেতে থাকে। ফলে উত্তর কোরিয়ার কলকারখানা জ্বালানির অভাবে বন্ধ হয়ে যায়। 1994 সালে কিমের দাদা কিম ইল সাং মারা যান। এরপর পরে কয়েক বছর টানা বন্যা এবং খরা দেখা দেয়। রাষ্ট্রীয় রেশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। মানুষ বনের ঘাস, গাছের ছাল এবং মাটি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে 1994 থেকে 1998 সালের মধ্যে উত্তর কোরিয়ায় প্রায় 10 লক্ষ থেকে 30 লক্ষ মানুষ না খেয়ে মারা যায়। দুর্ভিক্ষের মধ্যেও কিম জং উনের বাবা কিম জং ইল সেনাবাহিনীকে প্রাধান্য দিতেন। দেশের যতটুকু খাবার আছে তা আগে সেনাবাহিনী পাবে, সাধারণ কৃষক বা শ্রমিক নয়। এই নীতিতে দেশ চলত। এর ফলে সাধারণ মানুষ গণহারে মারা যেতে থাকে, কিন্তু কিম বংশের ক্ষমতা ও সামরিক শক্তি টিকে থাকে। এমন সময় পাকিস্তান আসে আশীর্বাদ হয়ে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির সবচেয়ে বড় ব্রেক থ্রু বা মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাটি ঘটে পাকিস্তানের সাথে গোপন লেনদেনের মাধ্যমে। নর্থ কোরিয়া তখন উন্নত মিসাইল প্রযুক্তিতে দক্ষ ছিল, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পিছিয়ে ছিল। অন্যদিকে পাকিস্তানের কাছে ইউরেনিয়াম প্রযুক্তি ছিল, কিন্তু ভালো মিসাইল ছিল না। তাই পাকিস্তানের পরমাণু বোমার জনক ডক্টর আব্দুল কাদির খান কোরিয়া সফর করেন। একটি গোপন চুক্তির মাধ্যমে উত্তর কোরিয়া তাদের মিসাইল প্রযুক্তি পাকিস্তানকে দেয় এবং বিনিময়ে পাকিস্তান তাদের সেন্ট্রিফিউজ প্রযুক্তি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্লু প্রিন্ট সরবরাহ করে। এটি ছিল আন্তর্জাতিক পরমাণু নজরদারি সংস্থা IAEA এর চোখের নিচে ঘটা ইতিহাসের বৃহত্তম গোপন অস্ত্র লেনদেন। এদিকে আমেরিকা বুঝতে পারে উত্তর কোরিয়া গোপনে বোমা বানাচ্ছে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনাও করেছিলেন। আমেরিকার সঙ্গে যুদ্ধ এড়াতে 1994 সালে একটি চুক্তি হয়। উত্তর কোরিয়া তাদের প্লুটোনিয়াম কেন্দ্র বন্ধ রাখতে রাজি হয়। বিনিময়ে আমেরিকা তাদের 2টি হালকা পানির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা দিয়ে বোমা বানানো কঠিন এবং প্রতি বছর 5 লক্ষ টন জ্বালানি তেল দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু কিম জং উনের বাবা কিম জং ইল প্রকাশ্যে প্লুটোনিয়াম কেন্দ্র বন্ধ রাখলেও গোপনে পাকিস্তানের দেওয়া প্রযুক্তি ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেন। অর্থাৎ তিনি একদিকে আমেরিকার কাছ থেকে সাহায্য নিচ্ছিলেন, অন্যদিকে গোপনে বোমার কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু একটা সময় সব কিছু ধরা পড়ে যায়। 2002 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উত্তর কোরিয়াকে শয়তানের অক্ষশক্তি তথা অ্যাক্সিস অফ এভিল হিসেবে ঘোষণা করে। 2003 সালের জানুয়ারিতে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে আসে। এরা ছিল ইতিহাসের প্রথম কোনো দেশ যারা এই চুক্তি সই করার পর বেরিয়ে এসে বোমা বানানোর ঘোষণা দেয়। 9 অক্টোবর 2006 উত্তর কোরিয়া তাদের ইতিহাসের প্রথম ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালায়। যদিও এই বিস্ফোরণটি খুব বড় ছিল না, তাই তারা তখন আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর দেশের খাতায় নাম লিখিয়ে ফেলে। 25 মে 2009 কিম জং ইল দ্বিতীয়বার পরমাণু পরীক্ষা করেন। এবারের বিস্ফোরণটা ছিল অনেক বেশি শক্তিশালী।
এর মাধ্যমে তিনি প্রমাণ করেন যে কোনো নিষেধাজ্ঞা বা চাপ উত্তর কোরিয়াকে থামাতে পারবে না। আসলে তিনি দেখেছিলেন ইরাকের সাদ্দাম হোসেন বা লিবিয়ার গাদ্দাফি কেন ক্ষমতাচ্যুত হয়েছিল, কারণ তাদের হাতে পরমাণু বোমা ছিল না। তিনি জানতেন পরমাণু বোমা থাকলে আমেরিকা তাকে আক্রমণ করার সাহস পাবে না। 2011 সালে তিনি মারা যান। ক্ষমতায় আসেন কিম জং উন। তার আমলে উত্তর কোরিয়া খেপা ঘোড়ার মতো ছুটতে থাকে। ক্ষমতা নেওয়ার পরপরই কিম জং উন বুঝতে পেরেছিলেন যে তার বাবার আমলের পুরনো জেনারেলরা তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তাই তিনি শুদ্ধি অভিযান শুরু করেন। এতে একে একে অনেক আর্মি অফিসার মারা পড়তে থাকে। 2013 সালে কিমের নিজের ফুফা এবং তার মেন্টর চ্যাং সং থ্যাককে প্রকাশ্য দিবালোকে পার্টি মিটিং থেকে টেনে হিস্ট্রে বের করে নেওয়া হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে ফায়ারিং স্কোয়াডে শেষ করে দেওয়া হয়। বলা হয় কিম তার ফুফুকে মেরে ফেলার পর তার দেহের অবস্থা এত খারাপ করে ছেড়েছিল যাতে কেউ আর বিদ্রোহ করার সাহস না পায়। 2017 সাল কিমের সবচেয়ে বড় হুমকি ছিল তার বড় ভাই কিম জং নাম, যিনি মালয়েশিয়া নির্বাসিত ছিলেন। 2017 সালে কুয়ালালামপুর বিমানবন্দরে দুজন নারী কিম জং নামের মুখে বিষাক্ত ভিএক্স নার্ভ এজেন্ট মাখিয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। এর মাধ্যমে কিম বংশের অন্য সব পুরুষ দাবিদারকে তিনি পৃথিবী থেকে সরিয়ে দেন। কিম তার শাসনের প্রথম কয়েক বছরে প্রায় 300-এরও বেশি উচ্চপদস্থ কর্মকর্তাকে তুচ্ছ কারণে মৃত্যুদণ্ড দিয়েছে বলে অনেকে ধারণা করেন। কেবল ভুলভাবে বসার কারণে বা তার ভাষণের সময় ঘুম ভাব আসার কারণেও কর্মকর্তাদের প্রাণ হারাতে হয়েছে। কিম জং উনের সবচেয়ে বড় সাফল্য ছিল 2017 সালের সেপ্টেম্বর মাসে 6ষ্ঠ পারমাণবিক পরীক্ষা। এটি ছিল একটি হাইড্রোজেন বোমা, যার শক্তি ছিল প্রায় 150 কিলোটন। এটি 1945 সালে হিরোশিমায় ফেলা বোমার চেয়ে প্রায় 10 গুণ বেশি শক্তিশালী। কিম এমন সব মিসাইল তৈরি করেছেন যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে পরমাণু হামলা চালাতে সক্ষম। একে বলা হয় মনস্টার মিসাইল, যেমন ওয়াসং 15 এবং ওয়াসং 17। 2024 সালের রয়টার্স রিপোর্ট অনুযায়ী কিম এখন সলিড ফুয়েল মিসাইল তৈরিতে সফল হয়েছেন। তরল জ্বালানির মিসাইল প্রস্তুত করতে সময় লাগে, কিন্তু সলিড ফুয়েল মিসাইল জঙ্গলের ভেতর থেকে কয়েক মিনিটের মধ্যে উৎক্ষেপণ করা যায়, যা মার্কিন স্যাটেলাইটের পক্ষে ধরা কঠিন। কিম জানেন অর্থনীতি শক্ত না হলে টিকে থাকা কঠিন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এমনিতে তার দেশে ব্যবসা বাণিজ্য সাধারণত বন্ধ থাকে। তাই দেশ চালানোর জন্য তিনি নতুন এবং বিপজ্জনক পথ খুঁজে নিয়েছেন। উত্তর কোরিয়ায় আছে লাজারাস গ্রুপ। কিম কয়েক হাজার মেধাবী ছাত্রকে ছোটবেলা থেকেই হ্যাকার হিসেবে গড়ে তুলেছেন। এরা বিশ্বের বিভিন্ন ব্যাংক এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে বলে গুঞ্জন আছে। রয়টার্সের তথ্য মতে এই চুরির টাকা দিয়ে উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পের সিংহভাগ খরচ মেটানো হয়। তাছাড়া চীনের সঙ্গে কিমের সম্পর্ক খুবই ভালো। উত্তর কোরিয়ার 88% বাণিজ্য চীনের সাথে হয়। চীন কয়লা ও খনিজ সম্পদের বিনিময়ে কিমকে খাদ্য ও জ্বালানি সরবরাহ করে। 2024 সালে কিম জং উন তার শাসনের সবচেয়ে বড় কূটনৈতিক চালটি চেলেছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গোলার অভাব দেখা দিলে কিম সরাসরি রাশিয়ার সাথে সামরিক চুক্তি করেন। ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য কিম প্রায় 12,000 উত্তর কোরীয় সৈন্য রাশিয়ায় পাঠিয়েছেন বলে অনেক বিশ্লেষক মত দেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়ার সৈন্যদের প্রথম বড় কোনো বৈদেশিক মিশন। বিনিময়ে পুতিন কিমকে আধুনিক ড্রোন প্রযুক্তি, স্যাটেলাইট গাইডেন্স দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তির ফলে উত্তর কোরিয়া এখন রাশিয়ার ছায়া সঙ্গী হয়ে উঠেছে। ভাবুন একবার, তাদের বন্ধু মাত্র 2টি দেশ, আর দেশ দুটি সাধারণ কোনো দেশ নয়, চীন ও রাশিয়া। এখন প্রশ্ন হলো, কিন্তু আজীবন থাকবে না, তার জায়গায় কে আসবে? তিনি ইদানিং তার 10 বছরের মেয়ে কিম জু আইকে বড় বড় সামরিক কুচকাওয়াজ এবং মিসাইল লঞ্চ সাইটে রাখছেন। বিশেষজ্ঞরা মনে করছেন চতুর্থ প্রজন্ম হিসেবে তার মেয়েই হয়তো পরবর্তী সুপ্রিম লিডার হতে যাচ্ছেন। উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব কোথায় গিয়ে দাঁড়াবে এ নিয়ে তর্ক বিতর্ক ও সন্দেহ আছে। তবে কিম পরিবার যে বিশ্ব রাজনীতির সবচেয়ে খ্যাপাটে পরিবার, এ নিয়ে কোনো বিতর্ক নেই।